আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। সবার আগে আমি পরিচয় করে দিতে যাচ্ছি আমাদের আজকের অতিথি জনাব ইসমাইল হুসাইন প্রামাণিক। ওনার কিছুটা আরও কিছু পরিচয় আছে, সেগুলো আমি বলছি। ওনার পরিচয় অনেকগুলো। একাধারে তিনি ইতিহাস বেত্তা, তিনি একজন সাংস্কৃতিক কর্মী এবং পাবনার চরকুরুলিয়া অঞ্চলে ওনার নিবাস। এবং এটা তো একজন ধর্নাঢ্য, কি বলে ওটাকে, একজন খামারের মালিক। তার একটা বিশাল খামার আছে এবং প্রাকৃতিকভাবে বলা যায় সে সব কিছুই উৎপন্ন করে নেয়। এবং বাংলার যাবতীয় সব কিছুর প্রতি তার অত্যন্ত আকর্ষণ। পোকামাকড় বলেন, জীবজন্তু, সব কিছুর প্রতি তার ভালো একটা ধারণা আছে। পাবনার ব্যাপারে তাকে একটা পাবনা কোষ বললেও অত্যুক্তি করা হয় না। তো বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলা হয়েছিল, যেমন ভূত প্রেত জীবজন্তু নিয়ে। তো আসলে যেইটা জিন, জিন অর্থই হচ্ছে অদৃশ্য, সেটাই ভূত। ভূত শব্দটা মানুষ অনেকে জানে না যে বাংলায় এটার অর্থটা কি, অদৃশ্যই বোঝায়। তো যাই হোক, বিভিন্ন ধর্মের বিভিন্ন মতামত আছে। পাবনাতে অনেক ঘটনা আছে এবং এই ঘটনাগুলো উনি আজকে নিজের মুখে বলবেন, অনেকে জানতে চেয়েছিল। তো সেই কারণে আজকে ওনাকে এখানে আনা। ওনার নিজের মুখ থেকে এখন আমরা শুনবো। তো ইসমাইল ভাই, আপনি শুরু করেন। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ জানিয়ে আমি আলোচনা শুরু করছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি। প্রথমে আমি যে ঘটনাটি বলবো সেটা হচ্ছে 1998 সালের ঘটনা। 1998 সালে যখন বড় বন্যা হয়, বন্যার সময় আমাদের পাবনা সহ বেশ অনেক জেলায় প্লাবিত হয়। তো তার বন্যার কিছু আগে আমাদের এখানে সবজি ক্ষেতের, বিশেষ করে বেগুন চাষ হতো পদ্মার পাশে। তো আমরা তখন 1998 সালে তখন প্রাইমারি ছাত্র। তো আমার এক বাড়ির পাশের বন্ধু বলা চলে বা খেলার সাথী, নাম হচ্ছে রবি। রবি আর আমি একদিন স্কুল থেকে আসার পরে দুপুরের খাবার না খেয়ে আমরা গেলাম পদ্মার কূলে। তো পদ্মার কূলে যাওয়ার পরে সেখানে আমাদের রবি যে গিয়েছে, রবির ওখানে বেগুন ছিল। উদ্দেশ্য ছিল সে বেগুনের জমি পরিষ্কার করবে বা নিরাবে, নিড়ানি দিয়ে নিরাবে। তো আমি সাথে গিয়েছি। তো সাথে যাওয়ার পরে সেটা সময় ছিল প্রায় 2টা, অর্থাৎ প্রায় 2টা। প্রচন্ড রোদ। তো রোদের মধ্যে আমি পাশে বসে আছি আর রবির সাথে গল্প করছি। তো গল্প করতে করতে প্রায় আধা ঘন্টা পরে রৌদ্রের কারণে আমি রোদ্রে বসে থাকতে পারছিলাম না। তো রবিকে বলছিলাম যে তুমি কাজ করতে থাকো, আমি ততক্ষণে পাশের ওই গাছটার পাশে গিয়ে একটু বসি, ছায়ায় বসি। তো যে গাছটার কথা বলছি সে গাছটা হচ্ছে শিমুল গাছ। আমাদের যেমন শিমুলের তোলা দিয়ে বালিশ বা অনেক ইয়ে তৈরি হয়। তো সে শিমুল গাছ এতটাই বড় ছিল যে গাছে 3জন মানুষ, আমরা যদি হাত দিয়ে 3জন মানুষ ধরার চেষ্টা করি একসাথে, সেই গাছটাকে ধরা যেত। তার মানে কতটা মোটা ছিল সে গাছ। তো সেই গাছটা পদ্মা নদীর বেশ কাছেই ছিল। সেই গাছ থেকে আরো 300 মিটার থেকে 400 মিটার দূরে আরো একটি আহ, সমান মাপের গাছ ছিল, দুইটাই শিমুল গাছ, কাঁটাওয়ালা গাছ। তো আমি ওই শিমুল গাছের নিচে গিয়ে বসেছি। ওই শিমুল গাছের বেশ কয়েকটা ঘটনা আছে এর আগে। সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে আগে তো রাখাল ছিল। তো রাখালরা গল্প করতো রাত 11টা 12টার দিকে পশ্চিম দিক থেকে, অর্থাৎ পাকশি বা রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র এই সাইড থেকে না আগুনের দলা হয়ে 2টা, কখনো একটা, কখনো 3টা একসাথে এসে পদ্মার পাশে, যেটা পশ্চিম পাশের শিমুল গাছ, এই গাছে বসতো। এই গাছ থেকে আবার পূর্ব পাশের গাছে গিয়ে বসতো। আবার সেখানে কিছুক্ষণ পরে এই আগুনের দলাগুলো কি হতো, পূর্ব দিকে পাবনার দিকে চলে যেত। এটা অনেক মানুষই দেখেছে। তো কিন্তু আমাদের স্বাভাবিকভাবেই একটা ভয় ছিল যে ওই শিমুল গাছ মানেই সেখানে জিন থাকে বা এমন একটা ধারণা আমাদের গ্রামের অনেকের মধ্যেই আছে। তো গাছতলায় গিয়ে যখন আমি বসেছি, বসার 2 মিনিটের মধ্যে 3টা কাক পাখি, 3টা কাক ডাকতেছিল। সে 3টা কাক ডাকতেছিল, আমি তো আনমনা হয়ে ওর দিকে, রবির দিকে তাকিয়ে আছি। অর্থাৎ আমার পিছনে গাছ আর আমি উত্তর দিকে মুখ করে, রবির দিকে মুখ করে বসে আছি। তো পাখি ডাকতে ডাকতে হঠাৎ করে শুনি 3টা মানুষের কণ্ঠ। আশেপাশে কোনো মানুষ নাই, গাছের উপর থেকে একটা মানুষ বলতেছে, মানে মধ্যবয়সী মানুষের কণ্ঠস্বরের আওয়াজ। একজন বলতেছে,
যে তোরা বস, আমি গিয়ে একে ধরি। আর দ্বিতীয় ওজন বলতেছে যে না না তুই থাক, আমি যাব, আমি এর ধরবো। তৃতীয় জন বলতেছে যে না তোরা দুজনেই থাক, আমিই যাচ্ছি। তো আমি সাথে সাথে বুঝে গিয়েছি যে হ্যাঁ, এখানে তো বেলা প্রায় কয়টা, 3টা বা এরকম বাজবে, নিশ্চিত এরা জিন হবে। তো সাথে সাথে আমি সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস পড়ে বুকে ফনিয়ে আমি বেশ হাঁটতে হাঁটতে এক পর্যায়ে দৌড় দিছি আর কি। দিয়ে 200 মিটার বা 300 মিটার দূরে রবি কাজ করতেছিল, ওর কাছে গিয়ে বললাম যে রবি, আমি তো গাছে এরকম 3টা মানুষের কণ্ঠ শুনলাম। তো রবি আমাকে সে বুঝতেছে যে হয়তো আমি ভয় পাইতে পারি, সে ইচ্ছাকৃত ভাবেই বলতেছে না সেটা কিছুই না, ওইটা এমনি তুই ভুল কিছু শুনেছিস। তো বললো যে, এক পর্যায়ে বলতেছে ঠিক আছে চল দেখে আসি। তো ওখানে গিয়ে গাছে তো কিছু নাই, মানুষজন নাই, আশেপাশে মানুষজন নাই, 1 কিলোমিটারের মধ্যে কোনো মানুষ নাই। আর মাঠ তো সব পরিষ্কার, হয়তো কোনো জায়গায় বেগুনের ক্ষেত, মরিচের ক্ষেত বা বিভিন্ন ক্ষেত সবজি আছে, যেগুলো একেবারে ছোট। মানে 1 কিলোমিটারের মধ্যে মানুষ থাকলে সেটা দেখা যায়, আশেপাশে কোনো মানুষই নাই। তো পরে কি করব, পরে বললাম না, গাছতলায় আর বসা যাবে না, জিন হয়তো চোর করতে পারে বা ক্ষতি করতে পারে। তো এখানে বসবো না, চলো এই জমিতেই বসি। গাছ থেকে 300 মিটার বা আনুমানিক এরকমই দূরত্বে গিয়ে দুজনে বসলাম। বসে ও রবি কাজ করতেছিল, আমি পাশেই বসে গল্প করতেছিলাম আর বারবার গাছের দিকে তাকাচ্ছিলাম। তো একে তো ওই দিন আমি দুপুরে স্কুল থেকে এসে রবি ডেকেছিল, তাই আমি মাঠে চলে এসেছি, দুপুরের খাবারও খাই নাই, এদিকে তো মা বকা দিবে। তো এখান থেকে যখন সন্ধ্যার সূর্যাস্তের প্রায় আধা ঘন্টা আগে আমরা রওনা হচ্ছি, তো পাশে তো শিয়াল দেখি, 2টা 3টা শিয়াল ওখানে ডাকাডাকি করতেছে। তো এক পর্যায়ে দুজন দৌড়ে আমরা বাড়িতে চলে আসি। আসার পরে দুপুরে যে বাড়িতে আসি নাই বা মাকে না বলে গিয়েছি পদ্মার ফুলে, তো সেখানে মা তো আচ্ছা মতো বকা দিল। বকা দেওয়ার পরে দুপুরে তো খাইছি না এবং রাত্রেও খাই নাই, না খেয়ে বাস ঘুমাই পড়ছি। তো ওই ওই দিনটা গেল। আচ্ছা, দ্বিতীয় দিন যেটা, সেটা হচ্ছে যে আচ্ছা, আমি একটু আহ, মাঝখানে আপনাকে এই গল্পের ব্যাপারে, ঘটনার ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই। যে ওই যে গাছটা আপনার, এই গাছ কি কোনো বিজন প্রান্তরে অবস্থিত? জি জি, এক ফাঁকা মাঠের মধ্যে, মানে ওইখান থেকে অন্তত 1-2 কিলোমিটারের মধ্যে বাড়িঘর নাই, ফাঁকা মাঠের মধ্যে 2টা শিমুল গাছ ছিল, ওই 2টা ফাঁকা পদ্মার পাশে আর কি, কোনো বাড়িঘর ছিল না সেখানে। এটা শুধু আপনাদের ফসলের চরকুরুলিয়াতেই? চরকুরুলিয়া, একটা গাছ ছিল চরকুরুলিয়ার মধ্যে, আর একটা গাছ ছিল পাবনা সদর থানা, মানে আমাদের ওই 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 আমাদের পাড়া যেখানে বাড়ি আছে ওইটাই পাবনার ঈশ্বরদীর সীমানা। ওই একটা গাছ ছিল যেটা আমি আমি দেখছি যেটাতে, সেটা পাবনা সদরের মধ্যে। আর ওইখান থেকে 300 মিটার দূরে যে গাছটা ছিল, ওইটা আবার আমার চরকুরুলিয়া, মানে ঈশ্বরদীর মধ্যে। কিন্তু ওখানে 2 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই। আচ্ছা, আপনারা কেউ এই এই গল্পের ব্যাপারে, ঘটনার ব্যাপারে প্রশ্ন থাকলে করেন। আমি মাঝখানে একটা জিনিস দেখাই। এই হচ্ছে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ওনাদের জি চরকুরুলিয়া। আহ, জি জি। ওনাদের চরকুরুলিয়া। এখন এটার ভৌতিক ঘটনার সাথে এটার কিছু সংযোগ আছে। কি ব্যাপার? হ্যাঁ, এই সবচেয়ে ভালো হলো আপনি যদি জুম করেন, আমি জায়গাটাও দেখিয়ে দিই আর কি, খুব ভালো হবে। আচ্ছা, আমি আমি জুম করছি। এই যে, বাস, বাস, হ্যাঁ ঠিক আছে। এই যে যে ইয়েটা দেখাচ্ছে, এই যে একটা যে পয়েন্টটা দিচ্ছে, যে পয়েন্টটা লেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নিচে, চরকুরুলিয়া হাই স্কুলে দেয়া দেয়া। নিচের দিকে যান, নিচের দিকে একটা দক্ষিণ দিকে। পয়েন্ট, দক্ষিণ। দক্ষিণ দিকে, দিকে yes। আকাতের বাস, ঘাট। এই যে আকাশের ঘাট, এই ঘাটের ঠিক পূর্ব পাশে, মানে ডান পাশে দেখেন, পূর্ব পাশে। এইদিকে। হ্যাঁ হ্যাঁ, যেখানে মাউস ধরেছেন, জি। ইয়েস, এখানে, এখানটাতে। এটা আমাদের চরকলিয়ার মধ্যে একটা গাছ, আর একটা গাছ হচ্ছে ওখান থেকে ঠিক পূর্ব দিকে 300 মিটার মতো যান, ওখানে তিনশো আচ্ছা, মিটার মতো আমি গেলেই। এবারে এই জায়গাটা একটু দেখিয়ে এই এই জায়গার কিছু বিশেষত্ব বলি। এই জায়গার যে টিরেনিয়ান এবং এখানে যে ভূমিরূপ, এখানে দেখেন এটা হচ্ছে পদ্মা। আর এটা কিন্তু বিশাল চর। আর এটা পদ্মার মূল প্রবাহটা আরো অনেক দক্ষিণে সরে গেছে। তো আদতে পাবনা অঞ্চলটাই ছিল হচ্ছে বঙ্গ জনপদের ভেতরে। পাবনা অঞ্চলটাই ছিল, পরবর্তীকালে নদী সরে আসতে আসতে এখানে চলে আসছে। আর এটা হচ্ছে আগের পর্দা, তাও খুব একটা আগের না। এটা সরতে সরতে এখন এইদিকে চলে গেছে। আর এই যে নদীর ভাঙা গড়ার খেলা, নদীর বারবার গতিপথ পরিবর্তনের শিকার এই চরকুরুলিয়া পাকশি অঞ্চলটা। এটা ভালো মতো জুম করলে দেখতে পারবেন। এই যে নদী, তারপর খাতের প্রমাণ।
এবং এর ফলে হচ্ছে এখানকার চারণভূমি খুব বেশি, চারণভূমি বেশি, বিজন প্রান্তরও বেশি, যেই কারণে এখানে বিজন প্রান্তরে হচ্ছে প্রেত বা জিন দেখা যায়। আচ্ছা, আপনার দ্বিতীয় ঘটনা শুরু করেন। কারোর প্রশ্ন থাকলে আপনারা দয়া করে ভিডিওটা অন করে করবেন। দ্বিতীয়টা হচ্ছে, ঠিক যে জায়গাটা আপনি ওপেন করেছিলেন সেখান থেকে 500 মিটার পশ্চিম পাশে, 500 মিটার থেকে 1 কিলোমিটার পশ্চিম পাশে, এটা আরো ভয়াবহ ঘটনা। এটা আপনি ম্যাপটা একটু ওপেন করলে সাথে সাথে কি গল্প বলার সাথে সাথে কি ম্যাপটাও হ্যাঁ, হ্যাঁ, ওপেন হ্যাঁ, করা যায়? হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওই ওই আঘাতের ঘাট থেকে ঠিক উত্তর পশ্চিম দিকে 500 মিটার, উত্তর এই যে পশ্চিম আঘাতের দিকে ঘাট, এদিকে হবে, উত্তর পশ্চিম মানে যে এদিকে। এই মাঠটাই আর কি, এই টোটাল ও নিচে নিচে দক্ষিণ দিকে, আচ্ছা, দক্ষিণ দিকে। কামালপুর জামে মসজিদের দক্ষিণে। হ্যাঁ, ওইদিকে না, আঘাতের ঘাটেরই জাস্ট উত্তর পাশে। আচ্ছা, উত্তর হ্যাঁ, হলে তো এইটা হবে। এই মাঠটুকু, এই মাঠটুকু, আচ্ছা, এই মাঠটুকু একটা ঘটনা বলি। সেটা হচ্ছে 2000 সম্ভবত 2 সালে কি 3 সালে, 3 সালে না, সম্ভবত 4 সালে হবে, হ্যাঁ 4 সালে। 4 সালে আমার বাবার মানে আপন চাচাতো ভাই, অর্থাৎ আমার বড় দাদার ছেলে, বড় দাদার ছেলের নাম হচ্ছে ছিল হচ্ছে মন্টু প্রামাণিক। তো আমি গিয়েছি আমাদের জমিতে, আমাদের কাজ হচ্ছিল সম্ভবত করলার জমি হবে সেটা। বেশ কিছু মানুষ কাজ করতেছিল। তো আমি তাদের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম। খাবার নিয়ে গিয়ে ওখানে খাবার দিয়ে, খাবার যখন খাওয়ানো হয়ে গেছে তখন আমি বাড়িতে চলে আসার প্ল্যান করতেছি। তখন বাজে সম্ভবত 11টা বা দুপুর 12টা, বেলা 12টা বাজবে। তো ওইখানে আমার ওই চাচা, ওই চাচা হচ্ছে হঠাৎ করে তার বুকে সমস্যা, তার বুকটা বদ্ধ হয়ে যাচ্ছে, শ্বাস নিতে পারতেছে না, বা বুকে কাটা মতো বা দিচ্ছে, শ্বাস নিতে পারতেছে না। ফলে তাকে কি করা হলো, একটা গাড়িতে করে, মহিষের গাড়ি, মাঠে তো মহিষের গাড়ি, ওখানে তো পাকা রাস্তা নাই, মহিষের গাড়িতে করে তাকে বাড়িতে নিয়ে ওখান থেকে পাবনা হাসপাতালে নিয়ে আসা হলো। ডাক্তাররা বলে না কোনো সমস্যা নাই। পরে 2টা বা 3টার দিকে সম্ভবত উনি মারা যায়। একটা ঘটনা। তার আগে রাইহান নামে আরো একজন ব্যক্তি ওইখান থেকেই মারা যায়। আচ্ছা, তারও প্রায় 40 বছর আগে, অর্থাৎ আমি গেছি 4 সালে, তারও 40 বছর মতো আগে, তখন আরো একজন ব্যক্তি, কি যেন, লতিফ মোল্লা সম্ভবত সে ব্যক্তির নাম, সে ব্যক্তিও ওইখান থেকেই। মানে এই আকাতের ঘাটের, দুঃখিত আমি ইন্টারাপ্ট করার জন্য, আকাতের ঘাটের ঘাটের উত্তরের এই জায়গাটা থেকে। আচ্ছা, আপনি মাউস যেখানে ধরছেন ওখানে স্টপ করেন। ওখানে ওর একটু নিচে কালো দাগ যেটা, ওর আচ্ছা, একটু নিচে কালো দাগ, হ্যাঁ হ্যাঁ ওইটা, এটা এখানে এখানে আচ্ছা, আচ্ছা। এখানে। আচ্ছা, এটা একটা নদীর শাখা আর কি। এখান থেকে নদীর শাখা বের হয়ে আমাদের ওই যে বাড়ির সামনে দিয়ে আর কি, যে রাউন্ড গেছে নদীর একটা শাখা, এটা গেছে। এইখানটার নাম হচ্ছে 88 নম্বর দাগ, জমির দাগ হচ্ছে 88। এই মাঠের নামে 88-র মাঠ। আচ্ছা, আর আচ্ছা। এইটা হচ্ছে উত্তর পুরুলিয়াতে মোট 9টা সিট আছে, মৌজার 9টা সিট, এর মধ্যে এটা হচ্ছে 4 নম্বর সিট। এই মাঠকে বলা হয় 4 নম্বরের মাঠ, 4 নম্বরের মাঠ নামেই আমার কাছে পরিচিত। তো এই 4 নম্বরের মাঠে আমার মন্টু চাচা উনি মারা গেলেন এখান থেকে। আচ্ছা, আবার হচ্ছে মন্টু চাচারই জামাতা আর কি, মেয়ের জামাই যাকে বলে, তো ওই ভাইও ঠিক এইখান থেকে একইভাবে মারা যায়। আগে প্রচলিত ছিল সেখানে গুদান আছে, মানে আমাদের গ্রামে আঞ্চলিক ভাষায় বলে গুদান, মানে অশরীরী আত্মাকে বলা হয় বা জিনকে বলা হয় গুদান। এই গুদান যাকে ধরে সে বাঁচে না, সে মারা যায় আর কি, মানে সাধারণত বাঁচে না, এভাবে অ্যাটাক করে। তো সেই যার কথা বলতেছিলাম, ওই যে দুলা ভাই আর কি, আমাদের চাচার জামাই, সেও মারা যায় এখান থেকেই। 2জন হলো। আরেকজন আছে রাইহান নামে, আহ, রাইহান, হ্যাঁ রাইহান, সেও মারা যায় এখান থেকে, এই একই জায়গা থেকে। 3জন। এরপরে হচ্ছে কি যেন ফকির নামে একজন আমাদের পাশের গ্রামেরই, সেও এখান থেকে মারা যায়। এভাবে 7জন মানুষ এই একই জায়গা থেকে মানে মারা যায়। হয় এখান থেকে অসুস্থ হয়ে বাড়িতে নিতে নিতে বা হাসপাতালে নিতে নিতে মারা যাচ্ছে, কিন্তু পয়েন্ট ওই একটাই, ওই 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 মাঠটুকু। আচ্ছা, এরপরে 7জন মানুষ যখন মারা যায়, 6জন মারা যায়, 7ম জন যার কথা বললাম সে মারা যায় 3 সাল থেকে, তারও প্রায় 40 বছর আগে। গতকালকে বা পরশুদিন আমি এটা আবার রিপিট করে শুনলাম, যে ভাইয়ের সাথে ছিল সে গাইড থেকে, তারই আপন চাচা। তো যখন সন্ধ্যা হয়তো মাগরিবের আজান পড়বে বা তার কিছুক্ষণ আগে, আহ, ধান কাটতেছিল, ধান মানে কাটাও শেষ, নিয়ে আসবে, সে সময় হঠাৎ করে দেখে যে তার চাচা হঠাৎ করে ওখানে লুটিয়ে পড়লো।
তো আমার যে ভাই তার নাম নিজাম মোল্লা। তো নিজাম মোল্লা কি করছে, চাচাকে ডাকছে, আর কোনো কথা নাই চাচার মুখে। তো পাশ দিয়ে আমাদের গ্রামের একজন গাড়ি নিয়ে যাচ্ছিল, তাকে ডেকে গাড়িতে করে নিয়ে যাইতে যেতে সে মারা গেছে। এরকম মানে 7 জন মানুষ মারা গেছে ওই একই জায়গাতে। তো তারপর থেকে ওইখানে যাইতে হলে অন্তত সবাই দোয়া কালাম পড়ে, আয়াতুল কুরসি বা যে যেমন পারে পড়ে ওই মাঠে মানে যাইতো আর কি। তো এখন কয়েক বছরের মধ্যে, অন্তত 10 বছরের মধ্যে এখন আর এখানে তেমন কেউ মানে মারা যায়নি। আর এইখানে এইখানটাতে এটা একটা রুট ছিল যে আমি দেখ, যে শিমুল গাছের কথা বললাম, এই শিমুল গাছে পশ্চিম দিক থেকে আসতো, অর্থাৎ আসতে যে পয়েন্টটা দেখাইলাম আকাশের ঘাটের উপরে, এইটা ওই একই রুটে পড়ে, অর্থাৎ জিন্দের চলাচলের পথেই এই রুটটা অবস্থিত। এবং এইখান দিয়ে আজ থেকে প্রায় বলা চলে মানে পাকিস্তান আমলে মুক্তিযুদ্ধের আগে এটা সম্পূর্ণ নদীর মধ্যে ছিল, সম্পূর্ণ নদীর মধ্যে ছিল। এবং আহ, এই যে আকাশের ঘাটের উত্তর পাশে 1 কিলোমিটার উত্তর দিয়েও ইয়ে চলতো, কি বলে এটা, স্টিমার, সরি, ইয়ের আমলে কি বলে এটা, 1930 সালে কলকাতা টু ঢাকা সম্ভবত ফেরি বা স্টিমার রুট ছিল। এইটার রুট ছিল, তখনও পদ্মা নদীর ভিতরেই ছিল। আর এটা জেগে উঠেছে কত সালে এটা জেগে উঠেছে হয়তো 88-র পরে জেগে উঠেছে এই মাঠটা। মাঝখানে চর থাকলেও এদিক দিয়ে নদীর একটা শাখা ছিল, সেটা শুকায়ে এখন যে রুটটা দেখতে পাচ্ছেন, নদীর যে রুট, ছোট রুটটা আছে দেখতে পাচ্ছেন, এটা এখনো আছে। তো মাউথপিসটা এইটাতে ইসমাইল ভাই, মাউথপিসটা একটু মানে মাউথপিস বা যদি মোবাইল থাকে তাহলে মোবাইলটার একটু সামনে নিয়ে বলেন যাতে কথাটা আর স্পষ্ট শুনতে পাই। আচ্ছা, যে আচ্ছা, আপনার দ্বিতীয় ঘটনা কি শেষ? জি, দ্বিতীয় আচ্ছা, ঘটনা আমি শেষ। এখন একটু দেখাই, আপনাদের কারোর প্রশ্ন থাকলে আপনারা ওনাকে অবশ্যই করবেন, আমি কথা থামাই দেব। তো উনি যেটা বলছিলেন নদীর কথা, এই দেখেন নদীর যে খাতগুলো আছে, এটার একটা সুবিধা হচ্ছে আপনি খাত দেখতে পাবেন, এই যে রেখা দেখতে পাচ্ছেন এগুলো জি হচ্ছে জি জি নদীর পরিত্যক্ত খাতের চিহ্ন। এটা জি যেহেতু আপনার আর এই যে মানচিত্র দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনার গুগল আর্থের, এইটা 1984 সালের দিকের যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন স্যাটেলাইটের ইমেজ, নাসা থেকে করা। তো এটা 84 সালের দিকের, তো এইখানে দেখা যাচ্ছে যে এখন কিন্তু এরকম নাই, এখন পাল্টে গেছে। আর এখনকার পরিস্থিতিটা কি সেটা একমাত্র নাসা দেখতে পারবে, বা বাংলাদেশের সরকার ওই আমাদের যে স্যাটেলাইট আছে সেটাকে ব্যবহার করে দেখতে পারবে। এত কিছু বলার কারণ হচ্ছে এই যে নদী পদ্মা জি বারংবার গতিপথ পরিবর্তন করছে, এবং গতিপথ পরিবর্তনের ফলে যখন ওই নতুন জমি সৃষ্টি হয় তখন এখানে দেখবেন যে প্রচুর ঘাস জন্মায়, মাঠ হয়ে যায়, বিজন প্রান্তর আর কি। তো বিজন প্রান্তরে একটা জীব, একটা প্রেত, প্রেত মানে একটা অদৃশ্য জীব বিচরণ করে, ওদের বিভিন্ন অংশ আছে। তার মাঝে একটার নাম হচ্ছে আপনার হাক। হাক থেকে হাকিনি, আমরা একটা কোর্স করেছিলাম, সেখানে বিস্তারিত বলা হয়েছে যে তন্ত্র সাধনার ইতিহাস। তো এই সব জায়গাতে মূলত হাকদের উৎপাত থাকে। এবং নূহ আলাইসাল্লামের পূর্বে, নূহ আলাইসাল্লামের বহু পূর্বে মাহলাইল, মাহলাইলের আগে ইরান এবং ইরাক জুড়ে আজম অঞ্চলে জিনদের রাজত্ব ছিল। উনি তাদেরকে পরাস্ত করেন এবং তাদেরকে ওই তার আগ পর্যন্ত তারা দুনিয়ার এই জায়গাতে বসবাস করত। তারপর থেকে নিয়ম করে দেওয়া হলো এটাই যে এখন থেকে জিনেরা তারা আর লোকালয় বা মানুষ ওখানে বসবাস করতে পারবে না। তারা বিজন প্রান্তরে কোনো দুর্গম অঞ্চলে, গাছের মগডালে, পাহাড়ের চূড়ায়, সাগরের মধ্যস্থিত দ্বীপে, পানির নিচে সব জায়গাতে বসবাস করবে। তো এখানে জিনের কথা বলছে, এটা কিন্তু আমি জানি না যে এটা জিন নাকি জিনের সাথে যারা অনেক অশরীরী জীব আছে তারা, এটা বলাটা আসলে কঠিন ব্যাপার। কারণ সূরা নামলের একটা জায়গায় দেখবেন যে আল্লাহ সুলাইমান আসলামের কথা বলতে বলছেন যে সুলাইমান আসলামকে আল্লাহ কার কার ওনার অধীনে কে কে ছিল, তখন তার ভিতরে উনি বলেছেন আরও অদৃশ্য জীব, স্পষ্টভাবে বলেছেন শয়তান, অদৃশ্য জীব, ডুবুরির তারা কাজ করত, তারা ডুবুরির কাজ করত। তো অনেক কিছুই আছে আসলে আমরা জানি না। আল্লাহ আমাদেরকে, আমরা যেটা দেখি দুনিয়াতে, এইটা 1000 ভাগের 1 ভাগ আমরা দেখি, যেটা দৃশ্যমান ততটুকুই আমরা দেখি, মাত্র 1000 ভাগের 1 ভাগ। আর বাকিটা আল্লাহ হয়তো দেখায় না। আমরা এখন ওনার কাছে ফিরে যাব। আপনাদের কারো যদি প্রশ্ন থাকে ওনার কাছে করেন, ক্যামেরাটা অন করে করেন। আপনার প্রশ্ন না থাকলে তৃতীয় ঘটনা শুরু করেন ইসমাইল ভাই। দ্বিতীয় ঘটনা হচ্ছে যেটা হচ্ছে ম্যাপে আপনি আকাশের ঘাট দেখালেন, সেখান থেকে
ঠিক 1 কিলোমিটার উত্তর পূর্ব পাশে নদী আছে, এখনো যে নদীটা আছে ওই নদীর পাড়ের ঘটনা। এটা হচ্ছে 1987 সালের ঘটনা। আচ্ছা। এখান থেকে উত্তর, এই যে নদীটা বাঁক নিয়েছে উত্তরে, এই আকাতের ঘাট থেকে ঠিক উত্তর দিকে দেখেন নদী যেখানে বাঁক নিয়েছে, এই যে বাঘ। ওটা ওই দিকে না, পূর্ব দিকে, ওখান থেকে ঠিক পূর্ব দিকে। পূর্ব দিক। জি পূর্ব তো এদিকে। জি জি জি, এই পয়েন্ট থেকে ঠিক উপরে, পয়েন্ট থেকে ঠিক উপরে দেখেন, ঠিক উপর দিকে, উত্তর দিকে, ঠিক উত্তর দিকে, আচ্ছা। আরেকটু উত্তর দিকে, আরেকটু উত্তর দিকে, বাস বাস ওইটাতে জুম করেন, ওর একটা উত্তরে জুম করেন, আরো উত্তরে, এই নদী না, এর নদীর উত্তর পাশে দেখেন একটা শাখা আছে। হ্যাঁ, এটা। আরেকটু আপনার মাছ অঞ্চলে যেখানে আছেন ওখান থেকে জাস্ট বাম, পশ্চিম দিকে একটু সরেন, সামান্য পশ্চিম দিকে একটু। জি জি, এটা একটু জুম করেন, এখানে একটু জুম করেন, জুম করেন, আমি বলছি। জি, এবার আর একটু পশ্চিম দিকে দেখেন, আর একটু পশ্চিম দিকে, হ্যাঁ এই যে বাড়িঘর দেখা যাচ্ছে, মানুষের চোখের মতো, চোখের মতো এই যে বাড়িঘর গুলো। জি। হ্যাঁ, এর নিচে, জি জি, এইগুলো। আচ্ছা। আচ্ছা, এগুলো একটু জুম করলে, আমি একটু জুম করেন, আমি নদীর পয়েন্টটা আমি ধরে এটা বলে সব করতে, জি জি। একটু নিচে, হ্যাঁ, নিচের দিকে, নিচের দিকে, নদীর নিচের দিকে। জি জি, এখানে, হ্যাঁ এই যে, এই যে আচ্ছা। এই যে নদীটা, যে আপনি, আপনার মাউস যেখানে ঠিক সেখানেই, এটাই আ- নদী, জি। জি। এইখানকার ঘটনা, এটা আচ্ছা। হচ্ছে নদীর দক্ষিণ পাড়েরই ঘটনা, সেটা হচ্ছে 1987 সাল। 87 সালে, আহ 87 সালের হচ্ছে ডিসেম্বর মাসে আমার, আমার চাচাতো বোন, আমার চাচাতো বোনের বিয়ে হয় হচ্ছে 87 সালের ডিসেম্বরের 23 তারিখে। 23 তারিখে বোনের বিয়ে হয়, এবং তার এক সপ্তাহ, আমার জন্ম 29শে ডিসেম্বর, অর্থাৎ 87 সালের 29শে ডিসেম্বর, এক সপ্তাহ পরে আমার জন্ম। তো এই এক সপ্তাহের মধ্যেকার ঘটনা, সেটা হচ্ছে যে আমার এই দোলা ভাই আর আমার চাচাতো বোন, দু তিনজন বোন আর দোলা ভাই সহ, তারা মানে হাঁটতে বের হয়েছে বাড়ি থেকে, আমার বাড়ি থেকে, এটা হচ্ছে জাস্ট 300 মিটার দক্ষিণ পাশে কিন্তু এই নদীটা। তো আচ্ছা। এখানে হাঁটতে বের হয়েছে বিকেল বেলা, সন্ধ্যার আগ মুহূর্তে। সেখানে বর্ষা, হয়তো বর্ষা সিজনটা চলে গেছে কি, যাই হোক এরকম টাইম হবে, শীতের সময় আর কি, শীতের সময় হবে। তো সেখান থেকে দুলাভাই দেখে সন্ধ্যার সময় নদীর দক্ষিণ পাড়ে, ও ওখানে বিশেষ করে আলো হিসাবে দেখছে, যে কয়েকজনে দেখছে আলো হিসেবে, আলো হয়ে সন্ধ্যার একটু আগ মুহূর্তে আগুনের দলার মতো হয়ে এটা ওই পার থেকে এই পারে আসতেছে। তখন ভাইয়ের তো মানে আপার বিয়েও, নতুন বিবাহ হয়েছে, এক সপ্তাহ সময় মাত্র। তো ভাইরা কি করছে, ওইটা দেখে যে তিন চারজন ছিল সবাই এক দৌড়ে বাড়ির দিকে চলে গেছে, বাড়ির দিকে চলে গেছে। তো বাড়িতে গিয়ে মানে যাই হোক সবাইকে বলছে। তো বলার পরে নিষেধ করছে, যে তাছাড়া হয়তো নিষেধ করছে যে তুমি নতুন বিবাহ হয়েছে, তুমি কেন নদীর পাড়ে এখনই গিয়েছো, ওইদিকে যাওয়াটা আসলে ঠিক না। এই নদী, বিশেষ করে নদী এবং ওই যে যে গাছগুলো আছে ওইগুলো একটু এড়িয়ে চলবা। তো যাই হোক, এটা হচ্ছে 87 সালের একটা ঘটনা। আচ্ছা, এরপরে হচ্ছে এটার ব্যাপারে আর কোনো কারো জিজ্ঞাসা আছে কিনা, তাহলে এটা শেষ করবো। কেউ তো কোনো প্রশ্ন করছে না। এরপরে যে আমার, এবার আমার হচ্ছে বাড়ি থেকে ঠিক 300 মিটার উত্তর পাশে, উত্তর পশ্চিমে, আপনাকে ম্যাপটা ওপেন করলে এটা দেখা, এটা একটা হাতির ঘটনা। একাধিক মানুষ দেখেছে, কেউ হাতি হিসাবে, কেউ ঘোড়া হিসাবে। এখান থেকে আর একটু উত্তর, উপরের দিকে, উত্তরের দিকে, হ্যাঁ, হ্যাঁ, আর একটু উত্তর দিকে, সামান্য, বাস বাস বাস। আপনার যে মাউস পয়েন্টার আছে ওখান থেকে ঠিক আরেকটু পশ্চিম দিকে সরান, 100 মিটার পশ্চিমে। মাউস থেকে, হ্যাঁ, মাউস পয়েন্টারটা একটু নিচে নেন, জুম করেন, দেখেন। হ্যাঁ, এটা একটু জুম করবেন, এটা একটু সামান্য জুম করবেন, সামান্য একটু জুম করবেন, আর একটু জুম করেন। ওকে। হ্যাঁ হ্যাঁ, এই যে বাড়ি ঘর দেখতে পাচ্ছেন, এই যে সামনে দুইটা বাড়ির পয়েন্ট দেখতে পাচ্ছেন না, মাঝখানে ঠিক পর্দার মাঝখানে দেখেন বাড়ি দেখা যায়, তিন চারটা বাড়ি দেখা যায়। হ্যাঁ, অনেকগুলো বাড়ি, হ্যাঁ। আচ্ছা। ওটার দক্ষিণ দিকে, ওটার দক্ষিণ দিকে একটা গাছ আছে, ওইটাও শিমুল গাছ, আচ্ছা। ওইটাও শিমুল গাছ। তো এই শিমুল গাছের হচ্ছে মানে 2000 সালের পর থেকে, তো আমাদের হচ্ছে বাড়ির উত্তর দিকে মাদ্রাসা আছে, ওখানে জালসা শেষ করে আমার চাচাতো ভাই, সে রাত 2টা, আমাদের দিকে আবার জালসা হলে রাত 2টা, 1টা 2টার সময় জালসা শেষ হয়, মোনাজাত হয়ে যায়, তখন সবাই বাড়িতে আসে। তো আমার চাচাতো ভাই
সে ওখান থেকে জালসা থেকে আসতেছিল, একে একে আসতে এই বাড়ির ঠিক পশ্চিম দিকে যে মাঠগুলো আছে, এই মাঠের এখানে দেখে একটা ঘোড়া ঘাস খাচ্ছে। তো ঘোড়া ঘাস খাচ্ছে। তো ভাইকে দেখে, ভাই থেকে কতটুকু হয়তো 100 ফিট 200 ফিট এরকম দূরত্বে পশ্চিম পাশে ঘাস খাচ্ছে, এবং ঘোড়া যেমন শব্দ করে এমন শব্দ করতেছিল। তো আমার ভাই তো আগে থেকেই জানে, আমাদের আসলে সবাই জানে যে ওইখানে জিন আছে, এটা সবাই জানে। তো রাত 2টার দিকে যখন এমন শব্দ করতেছিল, ভাই বলতেছে যে তোর ওসব করে কোনো লাভ হবে না, এসব করে কোনো লাভ হবে না, আমি তোরে চিনি, বরং তুই ওইদিকে চলে যা, তোর কাজে তুই যা, আমার এখানে বিরক্ত করার দরকার নেই, আমি কিছু তোর ব্যাপারে সবই জানি, ভয় দেখে লাভ নেই, আমি তো ভয় পাবো না আসলে। মানে এটা বলার পরে দেখা যায় ঘোড়া দৌড় দিয়ে চলে গেছে। আচ্ছা, ঠিক একই জায়গায় সবচাইতে মানে ইয়ের বিষয় সেটা হচ্ছে, আজ থেকে 4 বছর বা 5 বছর আগে, ওই যে রবির কথা বললাম, আমি যে রবির সাথে ওই যে শিমুলতলাতে গিয়ে যেজন দেখলাম, এই রবিরই ছোট ভাই, রবির ছোট যেজন, তার নাম হচ্ছে হারুন। এই হারুন, আহ, হারুন হচ্ছে আমাদের বাজারের দিকে যাচ্ছে, বাজারের সন্ধ্যার দিকে বাজারের দিকে যাচ্ছে, যাওয়ার পথে দেখে এই রাস্তার পাশে একটা শিমুল গাছ আছে। সেই শিমুল গাছটা বেশি একটা বড় না, 2005 সালে বা 6 সালে, না তারও পরে 2008 সালে রাস্তা করা হয় যখন, ওই বেকু দিয়ে মাটি কাটে, এটা দিয়ে আমরা বেকুওয়ালাদের বললাম, ভাই রাস্তা যেহেতু বড় করছেন, এই শিমুল গাছটা শিকড় থেকে উপড়ায় ফেলবেন, যেন এই শিমুল গাছটা না থাকে। এটা দেখে তো অনেক মানুষ এখানে ভয় পায়, কেউ বানর দেখে, কেউ ঘোড়া দেখে, বা কেউ আরো বিভিন্ন সাপ দেখে, কেউ বিড়াল দেখে, অনেক শুরুতে দেখে। তো আপনি গাছটা উঠাই দেন। তো আমাদের কথা অনুসারে ড্রাইভার কি করলো, ওটা উঠাই দিল, কিন্তু কিছু শিকড় ওখানে থেকে যায়। তো পরবর্তীতে দেখা গেল শিকড় থেকে কুশি বা ইয়ে বের হয়ে মানে গাছটা আবার বড় হয়ে গেছে। আজ 5-7 বছর ধরে বেশ আবার বড় হয়ে গেছে, গাছটা এখনো আছে। সেই গাছে হারুন নামে যে, সে সন্ধ্যার সময় বাজারের দিকে যাচ্ছিল, যাওয়ার সময় বাজারে গেছে, বাজার থেকে সন্ধ্যার পরে চলে আসতেছে, আসার পথে দেখে একটা হাতি, পাশেই কলার গাছ আছে কিছু, কলার গাছ খাচ্ছে একটা হাতি, বেশ বড়, অনেক বড় হাতি, কলার গাছ খাচ্ছে। তো কলার গাছ খেতে খেতে, টাইম কি শেষ হয়ে যাচ্ছে নাকি? না না, বলেন, আপনি বলেন, শুনছি, খুব মন দিয়ে শুনছি। আচ্ছা, তো কলার গাছ খাচ্ছিল একটা হাতি। আর হারুন দেখলো যে আমাদের আমাদের অঞ্চলে তো কোনো হাতি নাই, তাহলে হাতি কোত্থেকে আসলো। তারও তো ধারণা আছে যে এখানে জন্তু থাকে। তো সে কি করছে, পিছনে তাকাইছে, তাকায় দেখে যে আরো একটি বড় হাতি তার দিকে তেড়ে আসতেছে। তখন সে কি করছে, ওখান থেকে ওই ওই গাছ থেকে আরো 150 থেকে 200 মিটার দূর থেকেই আমাদের পাড়ার যে বাড়ি ঘরগুলো আছে, সে বাড়িগুলো শুরু হয়েছে। তো সে এক দৌড়ে সে চলে আসছে বাড়ির এখানে, এসে ওই বাড়ির মানুষকে ডাকছে যে আসো তো দেখি, আমার তো একটা হাতি তাড়ছে, আর একটা হাতি কলার গাছ খাচ্ছে। তো পরে আমাদের ওই ভাইয়ের বাড়ির একজন সাথে গেছে, বলে কই এখানে তো আসলে কিছু নাই। আচ্ছা, তারপরে সে কি করলো, সে বাড়িতে চলে আসার মানে পর থেকে সে বমি করতেছিল, প্রচুর জ্বর, মানে একটানা কয়েকদিন অসুস্থ ছিল, এতটাই ভয় পেয়েছিল। আচ্ছা, এরপরে চিকিৎসা মিকিৎসা করে যাই হোক, সে পরে সুস্থ হয়েছে। এটা 5-6 বছর মতো আগের ঘটনা। আচ্ছা, এই ধন্যবাদ। আমরা এখন এই ভিডিওটা এখানে শেষ করব, মানে রেকর্ডটা শেষ করব। এটা ইনশাল্লাহ ইউটিউবে দেব, তারপর আমরা অফ ইয়েতে করছি, অফ রেকর্ডিং আবার আসছি। ইসমাইল ভাইকে ধন্যবাদ।